এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের আলোচনার বিষয় আইএসসি সিলেবাসভুক্ত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ওরা কাজ করে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে আমরা আমাদের সাহিত্য, কাব্য এগুলো ভাবতেই পারি না। জলে, স্থলে, আকাশে, বাতাসে যেদিকে তাকানো যায় শুধু রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ রচনা করেছিলেন কাব্য, সাহিত্য, নাটক, উপন্যাস, সমস্ত কিছু। এমন কোনো বাংলা সাহিত্যের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি বিচরণ করেননি, অর্থাৎ তিনি হাত লাগাননি। কাব্যে রবীন্দ্রনাথ, নাটকে রবীন্দ্রনাথ, সাহিত্যে রবীন্দ্রনাথ, গানে রবীন্দ্রনাথ, কবিতায় রবীন্দ্রনাথ, এমন কোনো বাংলা সাহিত্যের ক্ষেত্র নেই যেখানে তিনি বিচরণ করেননি। তাই রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমরা আমাদের বাংলাকে ভাবতেই পারি না। এই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ওরা কাজ করে। ওরা কাজ করে, ওরা বলতে এখানে কাদের কথা বোঝানো হয়েছে? ওরা বলতে এখানে শ্রমজীবী মানুষের কথা বোঝানো হয়েছে। কর্মহীন অবকাশে কবির মন ছুটে যেতে চায় মহাশূন্যের দিকে। তার কল্পনা দৃষ্টিতে ভেসে ওঠে ভারত ইতিহাসের চিত্র। সুদীর্ঘ অতীতে দলে দলে বহিরাগতরা আমাদের ভারতবর্ষে এসেছে, হানা দিয়েছে, দখল করেছে এবং রাজত্ব প্রতিষ্ঠা করেছে, কিন্তু কেউ দীর্ঘজীবী হতে পারেনি বা দীর্ঘস্থায়ী হতে পারেনি। শেষ পর্যন্ত এসে হাজির হয়েছে ইংরেজ অর্থাৎ ব্রিটিশ সরকার। সাম্রাজ্যলাভী পাঠান মোগলরা এসে জয় করেছে এদেশ প্রতিষ্ঠা করেছে তাদের আধিপত্য, কিন্তু যেসব দিগ্বিজয়ী আগ্রাসী শক্তির আজ আর কোনো চিহ্ন নেই। পরবর্তীকালে যন্ত্রশক্তিতে বলীয়ান ইংরেজ এসে বিস্তার করেছে তাদের প্রভুত্ব। তবে কবি এও নিশ্চিত জানেন যে এরাও কিন্তু স্থায়ী হবে না। অর্থাৎ কবি যখন এই কবিতাটি লেখেন তখন কিন্তু আমাদের দেশ ছিল পরাধীন, কারণ তিনি স্বাধীন ভারতবর্ষ দেখে যেতে পারেননি, পরাধীন ভারতবর্ষেই তার মৃত্যু হয়েছে। তিনি যখন এই কবিতাটি লিখেছিলেন তখন ভেবেছিলেন যে ব্রিটিশ শক্তি আজকে আমাদের এখানে প্রতিষ্ঠা করেছে তাদের রাজত্ব, সেই রাজত্ব কিন্তু টিকবে না, একদিন এও চলে যাবে। তাই মোঘল, পাঠান, ইংরেজ যারাই এসেছে তারাই কিন্তু চলে গেছে। তারা কখনোই নিজেদের প্রতিষ্ঠা অর্জন করলেও বা প্রতিষ্ঠিত করলেও নিজেদেরকে কিন্তু তারা দীর্ঘস্থায়ী হতে পারেনি, তাদের এ দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এবং কবি এও বলেছিলেন যে ব্রিটিশদেরকেও এ দেশ ছেড়ে একদিন চলে যেতে হবে। ঠিক তাই হয়েছে আজ। ওনার বলা কথাগুলো আজকে কিন্তু একদম অক্ষরে অক্ষরে মিলে গেছে। মহাশূন্য থেকে কবির দৃষ্টি ফিরে আসে মাটির পৃথিবীর দিকে। তার চোখে পড়ে কর্মচঞ্চল জনতা, অর্থাৎ জনতা যারা মাঠে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যারা ফসল ফলায়, যারা ধান কাটে, যারা বীজ বোনে, যারা রাস্তা তৈরি করে, যারা পাথর ভেঙে রাস্তা তৈরি করে, ঠিক তাদের দিকে তাকিয়ে কবি বলেছেন এই কর্মহীন জনতা কাজ করে প্রতিনিয়ত সকলের জন্য। যখন কোনো কিছু ধ্বংস হচ্ছে তখনও তাদের প্রয়োজন, আবার যখন গড়া হচ্ছে তখনও তাদের প্রয়োজন। এই কর্মচঞ্চল জনতার কথা কবি তুলে ধরেছেন এই কবিতার মধ্যে। মানুষের নিত্য প্রয়োজনে এরা কাজ করে। তারা নদীতে নৌকো চালায়, জমিতে মাঠে মাঠে ফসল ফলায়, লাঙ্গল চালায়, ফসল ফলায়। শ্রমজীবী মানুষের কর্মধারা ব্যাপ্ত হয়ে থাকে নগরে প্রান্তরে, অর্থাৎ শহরে এবং গ্রামে, সব জায়গায়। কালের নিয়মে রাজশক্তি একসময় দুর্বল হয়ে পড়ে, স্তব্ধ হয়ে যায় প্রবল সামরিক শক্তির আস্ফালন। যুদ্ধজয়ের প্রতীকরূপে স্থাপিত জয়স্তম্ভ হয়ে পড়ে তাৎপর্যহীন। অর্থাৎ যে জয়স্তম্ভ তারা স্থাপন করেছিল তা একদিন বিলীন হয়ে যায়, অর্থাৎ একদিন এই দেশ ছেড়ে তাদের চলে যেতে হয়। দিগ্বিজয়ী যোদ্ধাদের হিংস্রতা ও নিষ্ঠুরতার কাহিনী বিবেচিত হয় ইতিহাসের কলঙ্কিত অধ্যায় রূপে। মানুষ তাদের ভুলে যেতে চায়। পক্ষান্তরে কর্মজীবী জনতার দলকে কেউ কোনোদিন ভুলতে পারে না, কারণ তারা প্রতিনিয়ত কাজ করে চলেছে নগরে প্রান্তরে প্রত্যেকের জন্য। তারা জমিতে ফসল ফলাচ্ছে,
সেখানে নৌকো চালাচ্ছে, নদীতে নৌকো চালাচ্ছে, তারা ফসল কাটছে, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনে তারা কাজ করে চলেছে যুগ যুগান্তর ধরে। তাই কবির জয়গাথা ধ্বনিত হয়েছে এইসব শ্রমজীবী মানুষের জন্য। তিনি এই কর্মব্যস্ত বা কর্মচঞ্চল জনতার কথা তুলে ধরেছেন তার এই কবিতার মধ্যে। ওরা কাজ করে অর্থাৎ শ্রমজীবী মানুষেরা প্রতিনিয়ত কাজ করে। গড়তেও তাদের দরকার, আবার ভাঙতেও তাদের দরকার, ধ্বংস করতেও তাদের দরকার। শত শত সাম্রাজ্যের পতন ঘটে গেলেও কৃষক, শ্রমিক প্রভৃতি মেহনতি মানুষের কখনো বিনাশ হয় না বা বিনষ্ট হয় না। তারা রাজত্ব অস্থায়ী, রাজশক্তি অস্থায়ী, কিন্তু কর্মী মানুষের কর্মধারা চিরপ্রবহমান, অর্থাৎ তারা কাজ করে চলেছে, প্রতিনিয়ত করেছে, করছে এবং করবে। তাদের ধারা অব্যাহত, কোনোদিন তা বিলীন হয়ে যাবে না। রাজশক্তি বারবার এসেছে, শক, হুন, পাঠান, মোগল সবাই এসেছে, তারা চলেও গেছে, কিন্তু কর্মী মানুষের কর্মধারা চিরপ্রবহমান, চিরভাস্বর, এরা কখনো বিলীন হয়ে যায় না। এটাই কবি ওরা কাজ করে কবিতার মধ্যে দেখাতে চেয়েছেন। দেখো কবিতার মধ্যে কি বলছে। অলস সময় ধারাবে মন চলে শূন্য পানে চেয়ে। কবি যখন বিরাম গ্রহণ করেছেন অর্থাৎ বিশ্রাম নিচ্ছেন, জীবন সায়ান্নে যখন উপনীত হয়েছেন, তখন তিনি তার মন শূন্য পানে ধেয়ে যায়। যে মহাশূন্যের পথে ছায়া একা ছবি পড়ে চোখে, কতকাল দলে দলে গেছে কত লোক, সুদীর্ঘ অতীতে যে কত লোক এখানে এসেছে, তারা তাদের রাজত্ব প্রতিষ্ঠা করেছে, আবার চলে যেতে বাধ্যও হয়েছে। সেই সুদীর্ঘ অতীতের কথা তিনি বলতে চেয়েছেন এই কবিতার মাধ্যমে। জয়োদ্ধত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল, এসেছে মোঘল বিজয় রথের চাকা, উড়ায়েছে ধুলিজাল, উড়ায়েছে বিজয় পতাকা, শূন্য পানে চায় আজ তার কোনো চিহ্ন নাই। এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল। আমরা জানি শক, হুন, পাঠান, মোগল সবাই এসেছিল আমাদের দেশের সম্পত্তির লোভে, কিন্তু কেউ প্রতিষ্ঠা অর্জন করতে পারেনি। কিছুদিন রাজত্ব করার পরে তাদের ফিরে যেতে হয়েছে নিজের দেশে। চিরজীবী তারা হতে পারেনি, অর্থাৎ চিরস্থায়ী হয়ে তারা তাদের রাজত্ব প্রতিষ্ঠা করতে পারেননি। এটা কবি বলেছেন যে তারা চলে গেছে ঠিকই, কিন্তু কর্মী মানুষের বা কর্মচঞ্চল মানুষের কর্মধারা চির অব্যাহত। আজ তার শূন্য পানে চায়, আজ তার কোনো চিহ্ন নাই। শূন্য পানে তাকিয়ে কবি দেখেন যারা এসেছিল শক, হুন, পাঠান, মোগল, তারা সবাই চলে গেছে, তারা কেউ নেই, কিন্তু কর্মী মানুষের কর্মধারা চিরপ্রবহমান, আজ তার কোনো চিহ্ন নেই। নির্মল সে নীলিমার প্রভাত সন্ধ্যায় রাঙালো, যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো। নির্মল ও নীলিমায় সন্ধ্যায় এবং সকালে, সন্ধ্যায় রাঙালো, যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো। সূর্যোদয় এবং সূর্যাস্তের যে আলো, তা কিন্তু প্রতিনিয়ত সকালে এবং সন্ধ্যায় আকাশটাকে রাঙিয়ে তুলল। আরবার সেই শূন্যতলে আসিয়াছে দলে দলে লৌহ বাধা পথে অনল বিশ্বাসী রথে। আরবার মানে আবার সেই শূন্য পথে, যারা শক, হুন, পাঠান, মোগল যখন চলে গেছে, তখন আবার সেই শূন্য পথে এসেছে কে? দলে দলে লৌহ বাধা পথে অনল বিশ্বাসী রথে কে এসেছে? প্রবল ইংরেজ, ব্রিটিশ সরকার। অর্থাৎ আমাদের দেশের সম্পদের লোভেও তারাও কিন্তু আমাদের দেশে হানা দিতে দ্বিধাবোধ করেননি। আমাদের দেশে এখানে ব্যবসা করতে এসে শেষ পর্যন্ত আমাদের দেশটাকেও দখল করে ফেলেছিলেন। বিগীর্ণ করেছে তার তেজ, জানি তার পদ দিয়ে বয়ে যাবে কাল, কোথায় ভাসায় দেবী সাম্রাজ্যের দেশ বেড়া জাল। জানি তার পণ্যবাহী সেনা, জ্যোতিষ্ক লোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না। কবি এটাও জানেন যে যারা এসেছিল তারা যেমন ফিরে গেছে, আজকে প্রবল ইংরেজ এখানে এলেও তাদেরও কিন্তু ফিরে যেতে হবে, এখানে প্রতিষ্ঠা অর্জন করতে পারবে না। তাই কিছুদিন রাজত্ব করার পরে তাদেরও ফিরে যেতে হয়েছে আমাদের এই দেশ থেকে। চলে গেছে ইংরেজ, বর্তমানে আমরা স্বাধীন। কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীনতা দেখতে পাননি। তিনি যখন কবিতাটি রচনা করেছিলেন তখন স্বাধীনতা অর্থাৎ আমাদের দেশ ছিল পরাধীন, ইংরেজের কবলে বন্দী। মাটির পৃথিবী পানে আঁখি বেলি যাবে, দেখি সেটা কল কল রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে। কবি বলেছেন যে মাটির পৃথিবী পানে তাকিয়ে যখন দেখি, তখন দেখি দলে দলে নানা জনতা চলে। জনতা কোথায় যাচ্ছে? তারা কাজে মত্ত, কাজ করতে যাচ্ছে। তারা এই মাটি কেটে
সেখানে ফসল বনে সেই ফসল উৎপাদন করবে তারা পাহাড় ভেঙে বা কঠিন রাস্তা ভেঙে তারা আবার সুন্দর করে রাস্তা তৈরি করবে। এই শ্রমজীবী মানুষের শ্রমধারা চির প্রবহমান, চির অব্যাহত। নানা পথে নানা দলে দলে যুগ যুগান্ত হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল মানুষের নিত্য প্রয়োজনে এই কর্মী মানুষেরা অর্থাৎ কর্মচঞ্চল জনতা কাজ করে চলেছে। এরা কর্মী মানুষের দল কিন্তু কোনো সময় থেমে নেই। যখন ইংরেজ এসেছে তখনও যা, সখন দল পাঠান মোগল এসেছে তখনও তাই। সুতরাং তাদের কাজের কোনো বিরতি নেই, বিরাম নেই। জীবনে মরণে ওরা চিরকাল টানি দাঁড় ধরে থাকে হাল, ওরা চিরকাল দাঁড় টানে। অর্থাৎ শ্রমিক মানুষের দল, কর্মজীবী মানুষের দল কাজ না করলে তারা খেতে পাবে না। তাই প্রতিনিয়ত তারা নিজের মতো করে কাজ করে যায়, ধরে থাকে হাল। ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। ওই শ্রমজীবী মানুষেরা মাঠে মাঠে বীজ বনে। তারা বীজ না বুনলে, তারা দিনাতিপাত পরিশ্রম না করলে আমাদের ঘরে এসে খাদ্য দ্রব্য পৌঁছতো না। ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে, ওরা শহরে এবং গ্রামে সব জায়গাতেই কাজ করে। ওরা রাজছত্র ভেঙে পড়ে, রাজডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় শ্রম অর্থ তার তোলে। রাজছত্র ভেঙে পড়ে অর্থাৎ রাজার ছাতা ভেঙে পড়ে, যিনি এখানে এসে রাজা হয়ে বসেছিলেন তাকে এই রাজত্ব ছেড়ে দিয়ে চলে যেতে হয়। পরপর সখন দল পাঠান মোগল সবাই এসেছে, শেষ পর্যন্ত এসেছে ইংরেজ, কিন্তু কেউ এখানে টিকে থাকতে পারেনি। তাদের কিছুদিনের জন্য রাজত্ব করেছে, আবার ফিরে গেছে তারা। তাই কবি বলেছেন, রাজছত্র ভেঙে পড়ে, রাজডঙ্কা শব্দ নাহি তোলে, জয় স্তম্ভ মূঢ় সম অর্থ তার তোলে। রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশুপাঠ্য কাহিনীতে তাকে মুখ ঢাকে। রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, অর্থাৎ আমাদের দেশে যারা এসেছে তারা তো এখানে রক্তবন্যা বইয়ে দিয়েছে। আমাদের দেশের মানুষকে তারা উপভোগ করেছে, মানুষকে অত্যাচার করেছে এবং এদেশের ধন সম্পদ তারা দখল করেছে এবং তাদের কুক্ষিগত করেছে। তাই কবি বলেছেন, রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁকি, শিশুপাঠ্য কাহিনীতে তাকে মুখ ডাকে। অর্থাৎ ইতিহাসে, ভূগোলে, বিভিন্ন বইতে এদের কথা লেখা থাকে শুধুমাত্র। কারণ আমরা আজ জানি যে তারা এসেছে, চলে গেছে, শুধুমাত্র বই পড়েই আমরা জানতে পারি। আমরা পড়েছি, আমাদের মা বাবারা পড়েছেন, আমাদের পরবর্তী প্রজন্মও জানবে এই কথা। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে ওরা কাজ করে দেশে দেশান্তরে, বিভিন্ন জায়গায় ওরা কাজ করে। কারা? শ্রমজীবী মানুষেরা, যারা দিনাতিপাত প্রতিদিন কাজ না করলে যাদের পেট ভরে না, সেই সব মানুষদের কথা এখানে বলা হয়েছে। দিনে কাজ না করলে বা কাজ না পেলে তাদের খাবার জোটে না, সব মানুষের, শ্রমজীবী মানুষের কথা বলেছেন কবি। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে। অঙ্গ অর্থাৎ বিহার, বঙ্গ বাংলা এবং কলিঙ্গ হচ্ছে উড়িষ্যা। কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে ওরা কাজ করে, যেদিকে দেখা যায় শ্রমজীবী মানুষেরা কিন্তু কাজ করে। এরা ভাঙার সময়ও কাজ করে, এরা গড়ার সময়ও কাজ করে, কোনো সময় এদের বিরতি নেই। কারণ এদের প্রতিদিন কাজ না করলে ওদের পেটে খাবার ছুটবে না। পাঞ্জাবে, মুম্বাই, গুজরাটে গুরু গুরু গর্জন, গুনগুন স্বর, দিন রাত্রি গাথা পড়ি, দিন যাত্রা করিছে মুখর। সারা দিন রাত পাঞ্জাব, বোম্বাই, গুজরাটে এরা গর্জন, গুনগুন স্বর, দিন রাত্রে গাথা পড়ি, দিন যাত্রা করিছে মুখর। এরা সারাদিন গুনগুন গান গেয়ে নিজের মনের আনন্দে এরা কাজ করে যায়। কারণ নিজেদের যে কষ্ট, সেই কষ্টটা ভোলার জন্য এরা কাজ করে যায়। তাই দিন রাত্রি তারা মুখরিত করে রাখে তাদের গানে। কারণ যতটা কষ্ট লাঘব করা যায় নিজের আনন্দের মধ্য দিয়ে। তাই কবি এখানে বলেছেন, দিন রাত্রে গাথা পড়ে, দিন যাত্রা করিছে মুখর। অর্থাৎ দিনের বেলাটা এইভাবে মুখরিত করে তারা কাজ করে চলেছে, যাতে তাদের কষ্ট কম হয়। দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র ধ্বনি। দুঃখ সুখ দিবস রজনী, সুখ দুঃখ দিন রাত্রি তারা ভোগ করে মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র ধ্বনি। তারা তাদের মহামন্ত্র ধ্বনি তারা তোলে, অর্থাৎ জীবনের মহামন্ত্রধ্বনি মন্দ্রিত করিয়া তোলে। অর্থাৎ গুনগুন গান গেয়ে মনের আনন্দে তারা ফসল ফলায়, মনের আনন্দে তারা রাস্তা তৈরি করে, মনের আনন্দে তারা পথঘাট তৈরি করে, মনের আনন্দে তারা কলকারখানা তৈরি করে। সুতরাং এদের কোনো বিরাম নেই, বিরতি নেই। তাই কবি বলেছেন,
শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে। ওরা অর্থাৎ শ্রমজীবী মানুষেরা, যাদের শ্রমের বিনিময়ে খাবার আসে আমাদের ঘরে ঘরে, যাদের শ্রমের বিনিময়ে রাস্তায় ঘাটে জাহাজ চলে, নৌকো চলে, নদীতে নৌকো চলে, সমুদ্রে জাহাজ চলে, এবং যাদের শ্রমের জন্য রাস্তাঘাট সুন্দর হওয়ার ফলে গাড়িতে করে মানুষ যাতায়াত করে, অর্থাৎ যাদের শ্রমে আমরা পরিপুষ্ট, এখানে কবি তাদের কথাই বলেছেন এই ওরা কাজ করে কবিতায়। কবিতাটি আলোচনা করলাম, কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। ধন্যবাদ রইল। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই।